স্নিগ্ধ সকাল, পাখিদের কলকাকলিতে মুখরিত পরিবেশ। প্রতিদিনের মতন আজও পাখির ডাকে ঘুম ভাঙে স্বামীর। ভোরবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, এরপর রান্নাঘরে ঢুকে সকালের নাস্তা রেডি করে। পড়ার টেবিলে বইগুলো গুছিয়ে নেয়। ছাত্রী হিসাবে এতটা ভালো না হলেও মোটামুটি প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এবার স্বামী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, দেখতে বেশ মায়াবী। ডাগর ডাগর মায়া ভরা চাহনি সকলকে মুগ্ধ করে। তার মা নেই, জন্মের পরই গত হয়েছেন। এজন্য বাবা তাকে পছন্দ করে না। বাবা তার মাকে খুব ভালোবাসত। ওকে দেখলেই ওর মায়ের কথা মনে পড়ে, তাই বাবা চটে যায়, কারণ সে তার মায়ের মতোই আদল পেয়েছে। এছাড়া সৎ মা সারাক্ষণ বাবাকে কানপোড়া দিতে থাকে যাতে দ্রুত বিয়ে দিয়ে দেয়। এমনকি ওর অগোচরে ওর জন্য ছেলেও দেখে। তার শুধু ওকে বিদায় করতে পারলেই হলো, আর তার বিনিময়ে কিছু পেলে তো কথাই নেই। কিন্তু দাদি তাকে সৎ মায়ের কবল থেকে সব সময় রক্ষা করে। শামু, ও শামু, কোথায় দিদি ভাই, কই গেলা? এখনো কলেজে যাওনি? জি দাদি, এই তো রেডি হয়ে গেছি, কলেজেই যাইতেছি। এই নাও, এই কটা টাহা রাখো, টিফিনে কিছু খাইয়া লইবা, আর সাবধানে জুতিকোর সাথে যাইবাই বা ওদের লগে, শুনছনি আমার কথা? জি দাদি, বলে টাকাগুলো নিয়ে আমি বললাম, তাহলে এবার আমি আসি, তোমার কিছু লাগলে রুহানকে বলো। এটা বলি দাদিকে জড়িয়ে ধরে তার গালে চুমু এঁকে বিদায় নিয়ে গেটের দিকে চলে গেলাম। পিছনে তাকিয়ে দেখলাম দাদি আমার পানে চেয়ে আছে। আমি আবারও হাত নেড়ে মুচকি হাসি দিলে সে ঘরে চলে যায়। এবার আমি সামনে তাকাতেই দেখি সৎ মা আমার দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে। কিরে, কই যাস এখন? তোকে না বললাম পাত্রপক্ষ আসবে আজ? মা, স্কুলে যাচ্ছি, 15 দিন পর নির্বাচনী পরীক্ষা। আর আমি তো বললাম এখন বিয়ে করতে চাই না, আমার দেরি হচ্ছে। এছাড়া আমি সব কাজই করে যাচ্ছি, এসে বাকিগুলো করে ফেলবো। লেখাপড়া করে বড় অফিসার হবি, তাই না? দাঁতে দাঁত চেপে বলল। ভালো করে বললে তো কথা কানে নেয় না, বরং না চাইলেও পাত্রপক্ষের সামনে আমাকে দাঁড় করাবেই। ইভেন কয়েকটা বিয়ে ভেঙেও গেছে। জানি না পছন্দ করতে পারে না নাকি অন্য কিছু। পরে বাড়িতে গিয়ে ফোনে জানাই এই বিয়ে হবে না, তখন আমি হাঁপ ছেড়ে বাঁচি, কারণ বিয়েটাই যে আমি করতে চাই না। আমার ইচ্ছা পড়ার, দেখি ভাগ্যে থাকলে কতটুকু পড়তে পারি। আনমনে ভাবতে ভাবতে আরেকটু আগাতেই দেখি জ্যোতি রেগে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তারপর দুজনে হাঁটা শুরু করলাম। এখনও আমার সাথে কথা বলছে না। পরে সব খুলে বলি, তাতে সে ঠিক হয়। জ্যোতি বলে, তোর জন্য অপেক্ষা করতে দেরি হবে বিধায় ঈশা, রাহা, ফুল ওদেরকে পাঠিয়ে দিয়েছি। চল শামু, আগে যাই, পরে তোর মায়ের বিষয়টা দেখব। কলেজ থেকে বাড়ি ফিরে এসে যা দেখলাম তাতে আমার চোখ ছানা বড়া। কারণ আমাদের বাড়িতে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, অপরিচিত না বরং চেনা গাড়ি। ভয়ে ঢোক গেলাম। দেখ, আমি অযথাই ভয় পাচ্ছি। এই বলে রুমে আসলাম। সাথে সাথে মা এসে বললেন ফ্রেশ হয়ে নিতে, কারণ সাবেক এমপি রাজীব আহসান চৌধুরী তার পরিবার নিয়ে এসেছেন আমাকে দেখতে। এ কথা শুনে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এর মাঝে মা বলছেন, তোর কপাল ভালো, না হলে এত বড় বাড়ি থেকে প্রস্তাব আসে। বলি, তোর কি দেখে যে আসলো? না আছে রূপ, না আছে গুণ, জন্মের সময় খেলি মাকে, অলক্ষী একটা। এই কথা শুনে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো। হয়েছে, ঢং বাদ দিয়ে দ্রুত রেডি হয়ে আয়, বলে চলে গেল। এমপি নিলয়ের পরিবার আমাকে দেখতে বাড়ি এসেছেন, তার মানে সব কিছু সত্যি। ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পাই বর্তমান এমপি আবরার রাদীপ চৌধুরী নিলয় বিছানায় বসে পায়ের উপর পা দিয়ে ওয়াশরুমের দরজার দিকে চেয়ে আছে। কখন দরজা খুলবে এই আশায় মূলত অপেক্ষা করছে। এবার নিলয় আস্তে আস্তে আমার উপর ঝোঁকে, ফলে আমি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে একটু পিছিয়ে যাই। আপনি আমার রুমে এসেছেন কেন? এটা কি ধরনের ব্যবহার? জানেন না কোনো মেয়ের রুমে ঢুকতে হলে নক দেওয়া লাগে?
ব্যাস, এতেই তিনি হাত দিয়ে দুই গাল শক্ত করে চেপে ধরেন, যার জন্য খুব ব্যথা পায়। চোখ তুলে তাকাতেই দেখতেই রক্ত লাল রাগী চোখে আমার দিকে তিনি তাকিয়ে আছেন। এতে আমি খুব ভয় পেয়ে নীরবে কেঁদে দিই। তুই বিয়েতে না করিস কিভাবে? আমাকে, এই নিলয়কে তুই রিজেক্ট করিস? তোর এত বড় সাহস! যাই করিস না কেন, তোকে এই নিলয়কেই বিয়ে করে সংসার করতে হবে বলেই মুখ থেকে হাত সরিয়ে ফেলে। কাঁদবে না, আমি চলে যাচ্ছি বলে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম তাকে দেখে। আমি তো আর জানতাম না নিলয়রা দেখতে আসবে, আর এখন তো এসব ভাবার সময়ও নেই। খিদে থাকায় খাবার রুমে চলে গেলাম। গিয়ে দেখি হরেক রকমের রান্না করা খাবার। যাই হোক, আজকে আর কিছু করতে হবে না এই বলে খাবার খেয়ে দাদির রুমে চলে গেলাম। দাদিকে নিলয়ের মায়ের সাথে কথা বলতে দেখে ফিরে আসতে নিলেই দাদি ডাক দেয়, জি দাদি, এদিকে আহো বোন। আমার মা মরা নাতিনি মা খুবই কষ্টে বড় হয়েছে। এখন আমি ওরে ভালা একটা পোলা দেইয়া বিয়া দিবার চাই। রাজকপাল না হইলেও 2-4টা ডাল ভাত যেন জুড়ে। মিসেস সাহেলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। এত মায়াও কারোর হয়? স্নিগ্ধতায় ঘেরা মায়া মুখটা দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কোমর ছাড়িয়ে লম্বা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। মেয়েটা পুরোই মায়াবতী। এজন্যই তার ছেলে এই মেয়ের জন্য পাগল। মনে মনে এসব তিনি বলছেন। ঘর থেকে বেরিয়ে এসে বললেন, এদিকে এসো মা। স্বামী ওনার কাছে গেলে এটা সেটা নিয়ে কথা বলে ওর সম্পর্কে সব কিছু জানে। আচ্ছা মা স্বামী, তুমি আমার ছেলেকে বিয়ে করতে রাজি না কেন বলি উনি আমার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। আমি মুখটা কাঁচুমাচু করে বললাম, আসলে ওনাকে দেখলে আমার ভয় লাগে। এছাড়া রাজনীতি আমার পছন্দ নয়। তিনি মারামারি ও রক্তারক্তি এমনকি খুন খারাপির সাথেও যুক্ত। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমি ওনাকে কাউকে মারতে দেখে খুব ভয় পাই। তাই এরপর থেকে ওনাকে দেখলেই ভয় লাগে বলেই আমি মিসেস সাহেলার মুখের দিকে তাকাই। মিসেস সাহেলা এবার আমাকে জড়িয়ে বললেন, এমন করে না মা, রাজি হয়ে যাও। রাজনীতি করে ঠিকই, তবে মনটা অনেক ভালো। অন্যায় কিছু তো করে না, ন্যায়ের জন্যই করে। তাই বলে ভয়ের কিছু নেই। আমি ওর মা হয়ে বলছি না, আসলেই ও তোমাকে ভালোবাসে। এই মুহূর্তে হঠাৎ করে আমার সৎ মা ঘরে প্রবেশ করে। হাতে তার শাড়ি গয়না নিয়ে হাজির। দ্রুত তৈরি হতে বলে। আমি সবাই অবাক চোখে তাকিয়ে আছি। মিসেস সাহেলা বলেন, আমরা দেখতে আসছি ঠিক আছে, আর এসব শাড়ি পরা লাগবে না। এই যে সাদা নীল ড্রেসে সুন্দর লাগছে, এমনিতেই ওকে ক্লান্ত লাগছে। আর হ্যাঁ, না জানিয়ে হঠাৎ করে আসছি তাই না? এদিকে তো আমি পুরোই অবাক যে সকালে শুনলাম পাত্রপক্ষ আসবে, তার মানে ওনারা আসবেন বলেছেন। মনে মনে এই কটা কথা আওড়ালাম। তখনই মা বলল, বাবা, নিলয় বলল আজকে এখনই বিয়ে করব, তাই এসব পাঠালো। আমি চমকে গেলাম। এসবের মানে কি? বাসর ঘরে বসে আছি আমি, বুক ধুকপুক করছে, না জানি আমার সাথে কি হয়। মনে পড়ল সেদিনের কথা। পুরো ক্লাস না হয়ে মাত্র 2টি ক্লাস করে ছুটি দিয়ে দেয়। আমি জ্যোতি বাড়িতে আসছিলাম, কিন্তু ঈশা রাহা ক্লাস 8-এ পড়ে ও ফুল 6-এ। তাদের ক্লাস চলছিল, কিন্তু আমাদেরটা হয়নি বিধায় আমরা চলে আসছিলাম। কলেজ গেটের পথ ধরে আসছি, হঠাৎ সেখানে অনেক মানুষ জমে আছে। একটা ছেলেকে কয়েকজন মিলে মারছে। ছেলেটা বারবার মাপ চাইছে, তবুও শাস্তি দিচ্ছে। দেখলাম কেউ সাহায্য করছে না। আমি তখন রেগে গিয়ে যে ছেলেটাকে হাতে হকি স্টিক দিয়ে মারছে তার শার্টের কলার ধরে দিলাম এক চড়। ছেলেটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলছে, রৌদ্রে ঝরানো ঘামে কাউকে এত সুন্দর লাগে কিনা জানি না। আর শ্যামবর্ণের গালগুলো লাল রঙের হয়ে আছে, ঠিক যেন স্ট্রবেরি। আর আমি বলছি, ছেলেটা এত করে মাপ চাইছে তবুও মেনে যাচ্ছেন, যা খুশি তাই করবেন, আর কেউ এগিয়ে এসে সাহায্য করছেন না কেন? যা মুখে আসছে তাই বলছি। হঠাৎ একটা ছেলে আমার দিকে আসলে যাকে চড় মেরেছি সে হাতটা দিয়ে থামিয়ে দিয়েছে। এরপর সেই ছেলেটা আমার কাছে এসে বললেন, মিস, আপনি কি তাকে, অর্থাৎ যে মাটিতে শুয়ে আছে তার দিকে ইশারা করে বললেন, ওনাকে বাঁচাতে চাইছেন?
মাথা নেড়ে আমি সম্মতি দিলে বলে, সে একটা মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে, তার ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে। অনেক মেয়েদের সাথে এমন করে তাদের ইজ্জত হরণ করত। মেয়েটা তার সাথে থাকা একটা ছেলের ছোট বোনের সাথে ঘটেছে বিধায় একে ট্রিট করছে। এসব শুনেই আমি লজ্জায় চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এর আগে জ্যোতি বাধা দিলে না মেনে চলে এসেছিলাম। পরে ও এসে বলল, ভাইয়া মাফ করে দিন, আসলে ও বুঝতে পারেনি। আমিও সরি বলে তার দিকে তাকালে দেখি রাগে ওনার চোখ মুখ লাল হয়ে আছে। এরপর মাঝে মাঝে দেখা হলে লজ্জায় আমি তাকাতেই পারতাম না, কারণ আমি বোধহয় তাকে প্রথম সবার সামনে চড় দিয়েছি। তার পরিচয় সম্পর্কে জানতে পারি তখন আরও ভয় পেতাম। এই ঘটনার 9 মাস পর সে এমপি হয়, তবে মাঝে মাঝে ফেল করতাম কেউ আশেপাশে আছে। তবে জ্যোতি বলতো এমপি আমাকে পছন্দ করে, পাত্তা দিইনি। একদিন তিনি আমাকে কলেজ থেকে আসার পথে আমাকে নিয়ে নদীর পাড়ে যায়, তার নাকি কথা আছে। পরে প্রপোজ করলে আমি না করে দিই, আর আমার সামনে কখনো আসেননি। এদিকে আমি ভাবছিলাম তিনি আমাকে ভুলে গেছেন, কারণ তার সাথে আমার কোনো দিকে যায় না। কোথায় সে আর কোথায় আমি। পার্টি অফিস নিয়ে সে ব্যস্ত, সময় পার করে, কিন্তু রাজনীতির ব্যাপার স্যাপার মারামারি করে, উল্টে মার খেয়েওছেও। পরে মনে হয়েছে জ্যোতির ধারণাই সঠিক। হঠাৎ করে দরজা খোলার শব্দে ভাবনা থেকে বের হয়ে আসলাম। সামনে তাকাতেই দেখি উনি আস্তে আস্তে আমার দিকে হাঁটছেন। মিসেস নিলয়, যান ফ্রেশ হয়ে আসুন, গম্ভীর গলায় বলে উঠলেন। জি বলে নীল সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি উপহারের অংশ হিসাবে একটা খাম বুঝিয়ে দিয়ে বারান্দায় চলে গেলেন। বেশি কথা বলছে না, বুঝলাম রাগ করে আছে। আমি ভাবলাম সেদিনের ব্যবহারের জন্য রাগ থাকলে বিয়ে করলেন কেন। পরে আমি খামটা রেখে বারান্দায় এসে দাঁড়ালাম। পিছনের শব্দ শুনে ঘুরে বললেন, আপনি এখানে কেন? যান ঘুমিয়ে পড়ুন, বলে আবার সামনে তাকালেন। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। দুজনেই চুপচাপ। রাতের জ্যোৎস্নার আলো বারান্দায় এসে পড়ছে, আকাশ ভরা তারা জল জল করছে। খুব সুন্দর একটা রাত। রজনীগন্ধা ফুলে সৌরভ ছেয়ে গেছে চারপাশ। হঠাৎ করে বিয়ে হওয়ায় কোনো বাসর সাজানো হয়নি, কিন্তু প্রকৃতি ঠিকই সাজিয়ে নিয়েছে। তার মুখে তাকাতেই দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। তখন সাথে সাথে অন্যদিকে ঘুরলাম। হঠাৎ করে উনি এসে আমায় জড়িয়ে ধরলেন। আমি চমকে গিয়ে কিছু বলতে যাব, উনি বলেন, চুপ, এমনিতেই তুমি আমার অনেক সময় লস করেছো। আজকে মুড ভালো, চুপ করে এই সময়টাকে উপলব্ধি করো। যা জানার কালকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। হঠাৎ আমাকে ছেড়ে রুম থেকে বেলি ফুলের মালা নিয়ে এসে হাতে পরিয়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে স্লো ভয়েসে কানের কাছে মুখ এনে বলতে থাকে, ওগো প্রিয়তমা, আমার দিবস কাটবে তোমায় দেখে দেখে। আমার চোখ আটকাবে তোমার ডাগর দুই আঁখিতে। তোমার মায়াবী মুগ্ধ চোখের চাহনিতে খুন হয়েছি আমি অনেক আগে। নীল শাড়ি, সাদা ও নীল চুড়ি, চুলের ভাঁজে একখানি শুভ্র কাঠগোলাপ, এতেই বেজে গেছে আমার হৃদয়ের প্রেমের ঘণ্টা। কাজল চোখের মেয়ে আমার তৃষিত মনের সাথে নিয়ে এলে এক পশলা বৃষ্টি। আমার প্রেমিক হৃদয় জুড়ে শুধু মায়াবতী তুমি পাবে না ছাড় কখনো, তুমি শুধু আমার। আমার জীবনের প্রতি দিবস কেটে যাবে শুধু তোমায় দেখে দেখে। মুগ্ধ কন্যা, স্বপ্ন কন্যা, প্রেম কন্যা তুমি, বেঁধে যাবে তুমি সারা জীবনের তরে। প্রিয়া, তুমি জুড়ে যাবে আমার সাথে। আমার জীবনে তোমার পদচারণা থাকবে সারা জীবন ভরে। সেই ভেবে খুন হচ্ছি আমি অতি ক্ষণে ক্ষণে। ওনার উষ্ণ নিঃশ্বাস এসে উপচে পড়ছে আমার ঘাড়ে কানে। শিহরিত হয়ে জমে গেলাম। ছাড়ার জন্য হাত মুচড়াতেই উনি হাতের ভাঁজে হাত রেখে 2 হাত আকাশের দিকে বাড়িয়ে দিলেন। চাঁদের আলোয় মুগ্ধ হয়ে উনি আমার গালে হাত রেখে কপালে চুমু এঁকে দিলেন। আমি তখন স্তব্ধ হয়ে গেলাম। পরে ছেড়ে দিতেই লজ্জায় আমি দৌড়ে রুমে চলে আসলাম। ঘরের মাঝে এসব ইস ভাবতেই লজ্জায় গাল দুটো ভারী হয়ে গেছে। স্ট্রবেরি এভাবে লাল নীল হয়ে গেলে খেয়ে ফেলতে ইচ্ছে করে তো। হঠাৎ কথা শুনে তাকাতেই দেখি উনি ব্যালকনি দরজায় দাঁড়িয়ে এসব বলছেন।
এখন তো আরও লজ্জা পাচ্ছি। ডেভিল একটা, দেখছে লজ্জা পাচ্ছি, আরও লজ্জা মাখা কথা বলছে। এরপর উনি এসে বলতে লাগলো, প্রথম যেদিন তোমার হাতে চড় খেয়ে তোমার দিকে তাকালাম, সাথে সাথেই তোমার প্রেমে পড়ে গেছি। কাজল কালো ডাগর আঁখি দুটি প্রেমে পড়ে গেছি। ঘামলেও কাউকে এত সুন্দর লাগে, তোমাকে না দেখলে বুঝতামই না। মুগ্ধ হয়ে গেছি মায়াবতী। এরপর তোমার সম্পর্কে খোঁজ নিয়ে জেনে নিলাম, তোমার বাবা যেমনই হোক তোমায় ভালোবাসে, যদিও সামনে খারাপ সেজে থাকে। তিনি ভালোবাসা হারিয়ে তোমায় দেখলে তার কষ্ট হয় বিধায় তোমাকে দূরে রাখতে এমন বিহেভ করে। তোমার সৎ মা বিয়ে দিয়ে সব কিছু ভোগ করতে চায়। তার আনা অনেক বিয়ে আমি ভেঙে দিয়েছি। প্রপোজে বাধা দিলেও আমি অপেক্ষা করেছিলাম তোমায় বিয়ে করে নিজের করে নিতে। সো সব কিছু গোছগাছ করতে সময় লেগে গেল। তোমার সামনে না আসলেও আড়ালে ঠিকই দেখেছি তোমায়, তোমার কথা শুনেছি। এবার আমি মাথা উঠিয়ে বললাম, কিভাবে? উনি বলেন, জ্যোতিই নাকি ওকে সব খবর দিত, ভিডিও কলে বা অডিওতে এভাবে আমার ভয়েস শুনতো। অবাক হয়ে গেলাম আমি। পরে বুঝলাম আজকেও জ্যোতি বলেছেন আমায়, তাই এভাবে বিয়েটা করলেন। এবার তিনি বললেন, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও এবার। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার পর তিনি আমাকে বুকের সাথে চেপে ধরে ঘুমিয়ে গেলেন। ভোরে ঘুম ছুটে গেল। হঠাৎ কারোর বন্ধনে আছি বুঝতে পেরে দেখি নিলয় খুব সুন্দর করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তার চেহারা দেখে এমন খুব ভালো লাগছে। জানি না, বিয়ের পর তাকে একদমই খারাপ লাগছে না, খুব আপন আপন লাগছে। হঠাৎ তিনি জেগে গিয়ে তিনি ঘুমাতে বললেন, না করলেও জোর করে সে ঘুমাবে বলে ধরে রাখলো আমায়। কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে জেগে দেখি সে নেই। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলাম আমার শাশুড়ি মা খাবার নিয়ে রুমে আসে। তার সাথে টুকটাক কথা বললাম। তিনি আমাকে আদর করে খাইয়ে দিলেন। আমি অশ্রু ধরে রাখতে পারলাম না। মা নেই, তাই এখানে শাশুড়ির আদর পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে হলো। পরে নিচে নেমে শ্বশুর ও গেস্টদের সাথে কথা বলে ওপরে চলে আসলাম। শুনেছি একটা দেওর আছে আমার, সে পড়াশোনার জন্য বিদেশে থাকে। চাচা শ্বশুরও থাকেন, তার ব্যবসা সেখানেই। দাদির জন্য খারাপ লাগছে, তাই বারান্দায় খোলা চুলে দাঁড়িয়ে আছি। অতীতের কথা মনে পড়ে গেল। তার মানে এই জন্যই জ্যোতি বলতো, দেখবি একদিন কেউ আসবে তোকে খুব ভালোবাসবে, ভালো একটা পরিবার পাবি, মা বাবা সবার ভালোবাসা পাবি। এখন মনে হচ্ছে নিলয়কে কষ্ট দিয়ে ভুল করেছি। তার সম্পর্কে পুরোপুরি আগে জানতাম না, তাই এমন করে ফেলেছি। কিছুদিন আগে এই ভুল ধারণাটা বদলায়। কিছুক্ষণ পরে কেউ জড়িয়ে ধরলে চমকালাম। পরে বুঝলাম উনি। মায়া ভরা ডাগর আঁখি দুটি বারবার মুগ্ধ হয় আমি। সাবধানে, তাতে যেন কাজল না ছুঁয়ে দাও মেয়ে। গোলাপি রঙের পাতলা ঠোঁট দুটি দেখতে যেন স্ট্রবেরি। সাবধান, তাতে লিপস্টিক যেন ছুঁয়ো না মেয়ে। ভেজা চুল যেন খোপা না হয় তোমার। বাতায়নে খোলা চুলে দাঁড়িয়ে থাকবে তুমি। পিছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দেব আমি। প্রাণ ভরে কড়া শ্যাম্পুর সাথে তোমার শরীরের ঘ্রাণ নেব। চাঁদের আলোয় যখন পড়বে তোমার মুখটাতে, নেশাক্ত চোখে আলতা করে চুমু এঁকে দেব তোমার দুটি গালে। উনি মাথায় চুমু দিয়ে বলল, শোনো, আগে যাই হোক না কেন সব কিছু ভুলে যাও। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমার একার ভালোবাসাই যথেষ্ট। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন নিচে যাও, তোমার পরিবারকে নিয়ে এসেছি আমি, বলে চলে গেল। নিচে গিয়ে দেখি বাবা মা দাদি জ্যোতি সবাই আসলো। সবার সাথে কথা হয়েছে, তারপর তারা চলে গেলেন। এভাবে 3 মাস চলে গেছে। তার কথাবার্তা, আমার প্রতি যত্ন আমাকে মুগ্ধ করে। পরিবারের সবাইকে আমি ভালোবেসে ফেলি। বাড়ির সবাইও আমাকে অনেক ভালোবাসে। তাদের মেয়ে নেই বিধায় আমাকেই মেয়ের মতন ভালোবাসে। প্রথমে নিলয় যখন আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়, তখন আমি অনেক খুশি হয়ে জড়িয়ে ধরে ফেলি। পরে কি করলাম বুঝতে পেরে দৌড়ে নিচে চলে গেলাম। এভাবেই দিন চলছিল। পরীক্ষা শেষ হয়েছে 15 দিন। রাতের বেলা রুম অন্ধকার করে বারান্দায় দাঁড়িয়ে আছি। পুরো ঘর ফুল দিয়ে সাজানো। নিলয় ঘরে এসে লাইট দিলে সজ্জিত রুম দেখে অবাক হয়ে যায়। পরে বারান্দায় গেলে আমাকে কালো শাড়িতে সাজগোজ করে দেখে জড়িয়ে ধরে বলে,
কি ব্যাপার মিসেস আবরার রাদীপ চৌধুরী নিলয়, আজকে মনে হচ্ছে রোম্যান্টিক মুডে আছেন? মুচকি হেসে বলল। আমিও তাকে এক হাতে জড়িয়ে মুচকি হেসে তার বুকে মাথা রেখে হ্যাপি বার্থডে ডিয়ার বলে তার দিকে তাকালাম। তিনি বললেন, আমি তো ভুলেই গেছিলাম আজ আমার জন্মদিন। কোথায়, আজকে তো কেউ আমাকে উইশ করেনি তুমি ছাড়া। জি, মানে আমি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই সবাইকে না করেছিলাম। ওকে মাই স্ট্রবেরি বলে কপালে চুমু এঁকে দেন। আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আপনি বাবা হতে চলেছেন। প্রথমে তিনি অবাক হয়ে যান এটা শুনে, পরে তিনি খুশিতে আমাকে কোলে তুলে ঘোরাতে লাগলেন। তারপর বলল, তুমি আমাকে কি খুশি করেছো আমি তোমাকে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি বললাম, কাল নিশান ভাইয়া, চাচা, চাচি সবাই আসবে। বাড়িতে সবাই খুব খুশি। সবাই আপনাকে বলতে চেয়েছিল, কিন্তু সারপ্রাইজের জন্য আমি বাধা দিই। তারপর তার কাঁধে মাথা রেখে গল্প করে রাত পার করলাম। ভাবতে লাগলাম, জীবনে কত কিছু ঘটে গেল। কষ্টের সময় পার করে সুখের সংসার পেলাম। বাবা, মা, দাদি সবার সাথে কথা হয়। এভাবে ভালোবাসার মানুষটির যত্নে একাকিত্বের অবসান ঘটে। তুমি আমার জীবনে সেই সুখ যা স্বপ্নকে হার মানায়। তুমি আমার ভালোবাসার সেই প্রহর, নিজেকে করেছি বিলীন। তুমি আমার ভালোবাসার এক ফোঁটা জল, যা সমুদ্রকেও হার মানায়। তুমি আমার জীবনের অস্তিত্ব, যা বিনা মূল্যে পাওয়া যায়। তুমি হলে আমার সেই প্রাণপুরুষ। আমি তোমায় ভালোবাসাই সিক্ত মোমের পুতুল। ভালোবাসার মায়া জালে জড়ানো দুটি মন, তোমার গভীর ছোঁয়ায় আবহনে জড়িয়েছি জীবন সাথী হয়ে। স্বপ্নময় জীবন সুখের হোক। তারপর আমি নিলয়কে জড়িয়ে ধরলাম। কেটে গেল আরও 9টি মাস, হাসি খেলায়, খুশিতে, ভালোবাসায়, যত্নে মিলেমিশে। তারপরে এলো সেই শুভক্ষণ। হ্যাঁ, আজ আমার ডেলিভারি ডেট পড়েছে। আমি নিলয়ের হাতটা শক্ত করে ধরে কেবিনে শুয়ে আছি, আর আমার নিজের মায়ের কথা বড্ড মনে পড়ছে। যদি আমি আমার মায়ের মতন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাই। নিলয় আমার চোখ দেখেই আমার মনের কথা বুঝে গেল। বাবা বাইরে বসে আছে এবং সেও আমার মায়ের কথা মনে করছে। ভাবছে, যদি আমার ভালোবাসার মানুষটার মতন আমার মেয়েও যদি একই ঘটনাক্রমে আমায় ছেড়ে চলে যায়। নিলয় প্রথমে আমাকে শান্ত করে কপালে একটা চুমু দিয়ে বলে, কিচ্ছু হবে না স্ট্রবেরি, আমার কিন্তু একটা স্ট্রবেরি কন্যাই চাই। আমাকে নিয়ে যাওয়া হলো অপারেশন রুমে। নিলয় বাইরে এসে আমার বাবার পাশে দাঁড়ালেন এবং বাবাকে অভয় দিলেন। কিছুক্ষণ পর বাইরে থেকে নিলয় একটি ছোট্ট কন্যা সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেলেন। ডাক্তার বেরিয়ে আসতেই নিলয় দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার হেসে জবাব দিলেন, আপনার ওয়াইফ এবং আপনার ছোট্ট ফুটফুটে কন্যা দুজনেই সুস্থ আছে। অবশেষে আমরা বাড়ি ফিরে এলাম। এখন বাড়িতে খুশির জোয়ার নেমে এসেছে। যতটা বাড়িতে আমাকে ভালোবাসা দেওয়া হয়, তার 3 গুণ ভালোবাসা আজ আমার মেয়ে পাচ্ছে। সৃষ্টিকর্তা আমাকে এত সুখ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই যেন আমি আমার মেয়ে এবং স্বামী এবং পরিবার নিয়ে সুখে সংসার করতে পারি। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।